ব্রাত্য বসুর মতো একজন লোক বলছে যে এসএসসি এত ভালো স্বচ্ছ পরীক্ষা কোথাও হয়নি, তার মানে চুরি করেছে বেটা। আমি কি পরীক্ষা দিয়েছি, তুমি কি পরীক্ষা দিয়েছো, ব্রাত্য বসু কি পরীক্ষা দিয়েছে, তা কেন সবার সামনে আসবে না? ওএমআর শিট ওপেন করতে হবে, নাকি ফাঁকা রেখেছিল ব্রাত্যবাবু পরে ফুল করেছে, সে সমস্ত জানতে হবে বাংলার জনগণ। আজকেও আপনাদের জ্ঞাতব্যের জন্য জানিয়ে রাখি যে ফেন্সিং দেওয়া নিয়ে আজকে মামলা উঠেছিল মহামান্য আদালতের কাছে, চিফ জাস্টিসের কাছে। সেই বেঞ্চে রাজ্য সরকার আবার যথারীতি টাইম চেয়েছে, এতদিন টাইম দেওয়ার পরেও। অথচ আজকে চিফ জাস্টিস বলে দিয়েছেন যে 7 দিনের বেশি সময় দিতে পারবো না, কারণ হোম মিনিস্ট্রি থেকে সমস্ত ডকুমেন্ট কোর্টে প্রডিউস করা হয়েছে। কেন্দ্র সরকার জমি অধিগ্রহণের জন্য, অর্থাৎ বাংলাদেশের এই বর্ডারে বেড়া দেওয়ার জন্য সমস্ত টাকা রাজ্য সরকারকে দিয়ে দিয়েছে অনেকদিন আগে। এখন এই টাকা নিয়ে ওই টাকার উপরে কালসর্পের মতো বসে আছে হচ্ছে এই সরকার। কোর্ট রায় দিয়ে দিয়েছে আমাদের, আজকে অবজারভেশনে কোর্ট বলেছে, মহামান্য আদালত বলেছেন যে 7 দিন টাইম দিয়েছি, 7 দিনের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে যিনি এই মামলায় রাজ্য সরকারকে রিপ্রেজেন্ট করছিলেন তাকে 7 দিনের মধ্যে জবাবদিহি করতে। নতুন এসএসসিতেও দুর্নীতি, বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন ওএমআর শিট বের করতে। তাছাড়াও আজকে একটা এসএসসির মামলা রয়েছে যেটা এই মুহূর্তে 10 নম্বর পাওয়াকে কেন্দ্র করে বিচারাধীন অবস্থায়। দেখুন, প্রথম কথা, যখনই ব্রাত্য বসুর মতো একজন লোক বলছে যে এসএসসি এত ভালো স্বচ্ছ পরীক্ষা কোথাও হয়নি, তার মানে চুরি করেছে বেটা। এবং আমরা যেটা বারবার বলছি যে ওএমআর শিটকে সবার সামনে আনতে হবে। আরে বাবা, আমি কি পরীক্ষা দিয়েছি, তুমি কি পরীক্ষা দিয়েছো, ব্রাত্য বসু কি পরীক্ষা দিয়েছে, তা কেন সবার সামনে আসবে না? ওএমআর শিট ওপেন করতে হবে, সবাইকে জানাতে হবে কে কত মার্কস পেয়েছে। আমি পাইনি, উনি পেয়েছেন, তাহলে উনি কত মার্কস পেলেন, কটা গোল্লা ফুল করেছেন, নাকি ফাঁকা রেখেছিল ব্রাত্যবাবু পরে ফুল করেছেন, সে সমস্ত জানতে হবে বাংলার জনগণকে। তো সেই জন্য ওএমআর শিট, আদালতও বলেছে, আমরাও বলছি, ওএমআর শিট সর্বসমক্ষে আনতে হবে। এই চোরেদের বিশ্বাস নেই, কেউ বিশ্বাস করে না, ব্রাত্যবাবুর বাড়ির লোকও ব্রাত্যবাবুকে বিশ্বাস করে না। মালদার পর হাওড়ায় চললো গুলি, যখন তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। দেখুন, এ তো নতুন কিছু নয়, এর আগে বাবলা সরকার মারা গেছে। তো মালদা শহরে যদি যান দেখবেন যে কোনো ফ্ল্যাট, আমারও ফ্ল্যাট আছে ওখানে একটা, আমিও কিনেছি, কোনো ফ্ল্যাটের সাথে কোনো ফ্ল্যাটের যে মিনিমাম দূরত্ব থাকার কথা 3 ফিট, সেই 3 ফিট দূরত্ব নেই। কারণ মালদাতে জমি হচ্ছে সোনা, মানে কলকাতার অনেক এরিয়ার যা দাম, মালদাতে তার থেকে বেশি দামে জমি বিক্রি হয়। আর সেক্ষেত্রে মালদার সাথে সাথে হাওড়া সহ অন্যান্য জায়গায় এই একই সিন্ডিকেট চলছে, যে ওই জমির মালিকানা, মানে জমির মালিকের কাছ থেকে টাকা দিয়ে জমি নিয়ে বা দালালি করে সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করা। এবং এটা পশ্চিমবঙ্গের সব জায়গায়, যেইখানেই চাপ আছে লোকজনের ফ্ল্যাট কেনা, সেইখানে সব জায়গায় হচ্ছে। মালদাতেও খুন হয়েছে, আজকে হাওড়াতে গুলি চলেছে। তৃণমূল করলে এরপরে মানুষকে মরতে হবে গুলি খেয়ে, যেন তৃণমূলটা করবেন না। বাড়ির মাদেরকে বলছি, আপনার ছেলেকে মেয়েকে যে পার্টিতে পাঠাবেন, তৃণমূল কংগ্রেসের অফিসে পাঠাবেন না। মেয়ে হলে কসবার মতো কাণ্ড ঘটবে, ওরকম কোনো না কোনো নেতা তার সাথে ওই ধরনের কাণ্ড ঘটাবে, আর ছেলে হলে পরে গুলি খেতে হবে। এই সিন্ডিকেট বিবাদের কথাই উঠে আসছে অভিযুক্তের পরিবারের তরফে, যেটা জানা যাচ্ছে 13 বছর আগেও এখানে হামলা হয়েছিল এবং গুলির পিছনে সিন্ডিকেট বিবাদ থাকতে পারে সন্দেহ তদন্তকারীদের। পুরনো বিবাদের জের অভিযুক্ত বাসু চৌধুরীর দাবি পরিবারের সদস্য। দেখুন, হাওড়াতে অবৈধ নির্মাণের একটা বড় সিন্ডিকেট চলে। হাওড়াতে প্রচুর যে বিল্ডিং আছে, যে বিল্ডিংগুলো যদি ঠিকমতো তদন্ত হয়, সেই বিল্ডিং ভাঙতে হবে আপনার, তাতে মানুষের অসুবিধা হবে। কিন্তু এই ধরনের অবৈধ বিল্ডিংয়ের কাজ যারা করছে, সেই কাজটা কারা করছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। আমি তো মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি তো বলেন যে আপনি সৎ, আপনি দুর্নীতি করেন না। চলুন না, একটা ক্ষমতা থাকলে আপনি একটা করুন তো, কি একটা কমিটি তৈরি করুন তো, হাওড়াতে কোন কোন বিল্ডিং অবৈধ আছে, জনগণকে সুযোগ দিন ডকুমেন্ট দিতে। আমরা ডকুমেন্ট দিয়ে দেবো যে হাওড়াতে কোন কোন বিল্ডিং অবৈধ বিল্ডিং আছে। 6 তলার পারমিশন নিয়ে 8 তলা হয়ে গেছে, প্রচুর আছে। 4 তলার পারমিশন নিয়ে 6 তলা 8 তলা হয়ে গেছে। কত লাগবে, কতগুলো এক্সাম্পল লাগবে, আমি বলছি তো, চ্যালেঞ্জ করে। ওয়াকফ আইন নিয়ে 5ই ডিসেম্বরের মধ্যে পোর্টালে তথ্য আপলোডের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তৃণমূল বলছে প্রতিবাদ চলবে। এখন প্রশ্ন উঠছে, প্রবল বিরোধিতার পরেও শেষ পর্যন্ত কি রাজ্য মেনে নিল? মেনে তো নিতেই হবে। ভারতবর্ষের সংবিধান বলছে যে ভারতবর্ষের 2 কক্ষ, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভাতে যদি কোনো আইন পাশ হয়, সেই আইন মানতে রাজ্য সরকার বাধ্য। মমতা ব্যানার্জি কে? মুখ্যমন্ত্রী। সে যদি সংবিধান না মানে তো মানবেটা কি? তাহলে ছেড়ে দিক, সংবিধানের শপথ নিয়ে এমন নেব, তার মোয়া খাবো, ক্ষীর খাবো, আর সংবিধান মানবো না, সেটা তো চলতে পারে না। দত্তাবাদে সোনা ব্যবসায়ী খুনের যে ঘটনা, যাতে
ভিডিও মার্ডার ইনভলভমেন্ট কেস যাকে বলা হচ্ছিল, সেখানে সজল সরকার তৃণমূল নেতা, তার গাড়ির চালক গোবিন্দ সরকার আজকে গ্রেপ্তার হলো। গুয়াহাটি বিষ্ণুপুর থেকে গ্রেপ্তার করে বক্সিরহাট থানায় নিয়ে আসা হয়েছে। আজ অর্থাৎ শুক্রবার তুফানগঞ্জ আদালতে ট্রানজিট রিমান্ডে বিধাননগর নিয়ে আসা হবে। দেখুন, সবার দৃষ্টিভঙ্গি বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করে, একে গ্রেপ্তার, ড্রাইভার গ্রেপ্তার, অমুক গ্রেপ্তার করে নজরটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রশান্ত বর্মন থেকে। আসল পাঠা হচ্ছে প্রশান্ত বর্মন। তার বিরুদ্ধে কম নাম্বার পেয়ে WBCS এ চাকরি পাওয়ার অভিযোগ আছে। কোনো একজন বিচারপতির হাত নাকি তার মাথায় আছে। সেই বিচারপতির বাড়িতে তার মা নাকি কাজ টাজ করতেন, আরও অনেক কিছু শোনা যায়। আমি সেগুলো বলছি না, কার ব্যক্তিগত জীবনে কে কী করবে সের মধ্যে আমি যেতে চাই না, কোন বিচারপতি কী করবে। কিন্তু বিচারপতির বাড়িতে তার মা রান্না করতো বলে বা 5 মাস খাটতো বলে সে ক্রাইম করে তা ছাড়া পেয়ে যাবে এবং তার জামিন হয়ে যাবে, এটা কিন্তু বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের ভরসাটা কিন্তু হারিয়ে ফেলবে এইভাবে। এবং যেভাবে এই ভদ্রলোককে CCTV-তে দেখা যাচ্ছে, ভিডিওকে, খুনের জায়গায় বা খুন যে হয়েছে তার বাড়িতে, পরিষ্কার বোঝা যাচ্ছে এ তোলাবাজি করতো এবং এই তোলাবাজির সাথে যুক্ত। দাদা, 5000 ভোটারের অস্তিত্ব নেই পশ্চিম মেদিনীপুরে, যেখানে খড়গপুরে দেখা যাচ্ছে 800 ভোটারকে এনুমারেশন ফর্মই দিতে পারলেন না BLO-রা, নোটিশ দেওয়া হয়েছে। কি বলবেন? হিমশৈলের চূড়া মাত্র। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের SIR অনেক ঢাক রাখ করে চাপা দেওয়ার পর এই সংখ্যাটা আসছে। আমার বিশ্বাস যখন পুরো SIR-টা কমপ্লিট হবে, এটা কম করে 1 কোটির কাছাকাছি নাম পৌঁছবে, মৃত ভোটার, শিফটেড ভোটার, বাংলাদেশি ভোটার সব মিলে। কারণ 2002 সালে যখন SIR হয়েছিল লাস্ট, বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন, সেই সময় 69 লাখ এই পরিমাণ ভোটারের নাম বাদ যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তখন দাবি তুলেছিলেন যে যেহেতু এত লক্ষ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, অতএব CPM সরকার যা নির্বাচিত হয়েছিল এই ভোটার লিস্ট দিয়ে, সেই সরকার অবৈধ এবং তাকে স্টেপ ডাউন করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট আছে, আপনারা খুলে দেখুন। সেই সময়কার পত্রপত্রিকা খুলে, তখন এত টিভি চ্যানেল ছিল না, পত্রপত্রিকা খুলে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট আছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন এই জন্য, কারণ উনি জানেন যে ওনারও ব্যবসাটা বন্ধ হয়ে যাবে SIR-এ যদি নামগুলো কাটা যায়। তবে আমার মনে হচ্ছে পুরোপুরি SIR সফল হয়তো এই সরকারকে রেখে সম্ভব নয়, তবুও আমার বিশ্বাস যে প্রায় 1 কোটি পর্যন্ত এই ধরনের ভুয়ো নাম পশ্চিমবঙ্গে পাওয়া যাবে। TMC ডেলিগেশন এখন EC অফিসে গেল। না না, সে তো গেছে, যেতে বলুন না তাদেরকে। SIR নিয়ে যেতে বলেছে, তাদেরকে শুধু একটাই প্রশ্ন করুন, যে সমস্ত প্রতিনিধি দল গেছে কারা কারা আছে, আমার নাম জানেন কারা কারা গেছে। ডেরেক ওব্রায়েন গেছে, আরো তার সাথে অন্যান্য গেছে। প্রথমে 10 জনকে জিজ্ঞেস করুন, আপনারা এবং আপনার পরিবারের লোকেরা কি SIR ফর্ম ফিল আপ করেছেন না করেননি, নাকি আপনারা নিজে ফর্ম ফিল আপ করে, ঠিক যেরকম মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের লোকজন করেছে, ফর্ম ফিল আপ করে অন্য লোককে ভরকাচ্ছেন যে SIR ফর্ম ফিল আপ করবেন না। তো আপনারা ফর্ম ফিল আপ করছেন, আমার SIR এর বিরোধিতা করছেন। এর আগে তো সুপ্রিম কোর্টে গেছিলেন, কপিল সিব্বলের মতো নামি দামি ভারী উকিল লাগিয়েছিলেন, তারপরে তো সুপ্রিম কোর্ট থেকে হেরে ফিরেছেন। তো আপনারা নিজেদের স্ট্যান্ডটা তো ক্লিয়ার করুন, কি করতে চাইছেন। একদারে বলছেন নাম কি, আমি জলে নামবো, আমার বেনি ভিজবে না, আমার যেমন বেনি তেমন রবে, এটা তো চলতে পারে না। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.